আজ আমরা চলে এসেছি উদয়পুরের মহারানা প্রতাপ স্মারক স্মৃতি দেখতে। এখানে টিকিট প্রাইস ছিল পার হেড 180 টাকা। আর যেহেতু পাহাড়ের ঢালে পুরো জায়গাটা তৈরি আর অনেকটা বড় জায়গা, তাই আমরা একটা ব্যাটারি গাড়ি করেছিলাম। এই ব্যাটারি গাড়িটার চার্জ ছিল 100 টাকা। তো এবার তোমাদেরকে এই জায়গাটার ইতিহাসটা বলি। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন এখানকার মহারানা ছিলেন মহারানা ভূপাল সিং। তো তিনি স্ব ইচ্ছায় ওনাদের এই প্রিন্সলি স্টেট মানে মেওয়ার বা যেটাকে উদয়পুর এখন বলা হচ্ছে, এই জায়গাটা ওরা ভারত সরকারের অন্তর্গত করতে ওনারা রাজি হয়ে যান। এবার এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে 1954 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু উদয়পুর ভিজিট করেন এবং তখন মহারানা ভূপাল সিং ওনাকে রিকোয়েস্ট করেন যাতে মহারানা প্রতাপের নামে এখানে একটা সুন্দর এরকম স্মারক তৈরি করা হয়। সেই সময় সহেলিও কি বাড়ি যে গার্ডেনটায় আমরা কদিন আগে গেছিলাম, ওই জায়গাটাতে একটা অনেক বড় জনসংগঠন হয় এবং সেই সময় মহারানা ভূপাল সিং ডিক্লেয়ার করেন যে উনি মহারানা প্রতাপের মূর্তি বানানোর জন্য 1,11,000 টাকা দেবেন। আর সেখানকার জনতারা সেটা খুব সাগ্রহে এই ঘোষণাটা গ্রহণ করেন এবং সবাই ভীষণভাবে খুশি হয়। পরবর্তীকালে 1962 সালে মহারাষ্ট্রের একজন কারিগর এই ব্রোঞ্জের মহারানা প্রতাপের ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করেন। আমরা তো এখন এই মিউজিয়ামটার মধ্যে আছি। মিউজিয়ামটা ঘোরার পরে আমরা যাব ওই মূর্তিটা দেখতে। প্রথমে কিন্তু এই মিউজিয়ামটা এসে তারপরে আসবে মহারানা প্রতাপের এই মূর্তিটা। আসলে পাহাড়ের পাকদণ্ডের মধ্যে ঘুরে ঘুরে ডিফারেন্ট জায়গাগুলোতে আমরা যাচ্ছিলাম। তো এখানে ছিল ডিফারেন্ট অনেকগুলো ছবি, যেখানে কিনা মহারানা প্রতাপ সহ আরও যারা বীর যোদ্ধারা ছিলেন তাদের সম্বন্ধে সমস্ত কিছু ইন ডিটেলসে লেখা ছিল। এটা বলছিলাম, প্রথমে যেহেতু ডিসাইডেড ছিল না যে কোথায় মূর্তিটা বসবে আর স্মারক স্মৃতিটা কোথায় তৈরি হবে, পরে যখন ডিসাইড হলো তখন রাজস্থান সরকার আর পণ্ডিত জওহরলাল নেহেরুর সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টও প্রচুরভাবে সাহায্য করেছিল এই জায়গাটাতে এই মহারানা প্রতাপের স্মারক স্মৃতি তৈরি করার জন্য। এটি জায়গাটা প্রায় 62 বিঘা জায়গা নিয়ে তৈরি। আর পরে আস্তে আস্তে এই মিউজিয়ামগুলো তৈরি করা হয় আর এখনও এর সৌন্দর্যায়ন এখনও হয়ে যাচ্ছে। এখানে অনেক দুর্গের মিনিয়েচার বানানো ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই কুম্ভলগড় দুর্গ। কুম্ভলগড় দুর্গ কিন্তু ভারতের সপ্তম আশ্চর্য, যদি ভারতের মধ্যে কাউন্ট করা হয় তার মধ্যে একটা আশ্চর্য জায়গা হচ্ছে এই দুর্গটি। তার কারণ এই দুর্গের প্রাচীর শত্রুদের কাছে ছিল দুর্ভেদ্য, আর এই দুর্গটি ছিল বিশাল বড় আর ভীষণ সুন্দর। কুম্ভলগড় উদয়পুর থেকে প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এগুলো আমরা সিটি প্যালেসেও দেখেছিলাম। যুদ্ধ করার সময় মাথায় পরার জন্য হেলমেট, তারপরে বর্ম আর বিভিন্ন অস্ত্রের ধারালো দিক থেকে বাঁচার জন্য এই বর্মগুলো তখনকার দিনের যোদ্ধারা পরতেন। দেখুন এখানে কত রকমের যে ডান্ডা হয়, কত রকমের লাঠি হয়, এটা সেখানে দেখা যায় যে ডান্ডা, পাট্টা, গুর্জ, এগুলো সব ডিফারেন্ট অস্ত্র। সেই সময় যুদ্ধে এগুলোকে কিন্তু ব্যবহার করা হতো। আর এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে হলদিঘাটি কি পবিত্র মিট্টি। দেখুন এখানে লেখাই আছে, হলদিঘাটির পবিত্র মাটি। এখানকার লোকেরা না হলদিঘাটিকে একদম একটি ধর্মীয় স্থানের মতো খুবই পবিত্র স্থান হিসেবে আর এটা হচ্ছে সিটি প্যালেসের মিনিয়েচার, বর্তমানে সিটি প্যালেসের যেটা স্ট্রাকচার তার মিনিয়েচার। আর এইটা হচ্ছে হলদিঘাটি, যেখানে কিনা আকবর আর মহারানা প্রতাপের মধ্যে যুদ্ধ হয়েছিল। মহারানা প্রতাপ কিন্তু এই যুদ্ধে আকবরকে হারিয়ে দিয়েছিল, যেটার পুরো সম্পূর্ণ ইতিহাস এইখানে ডিটেলসে লেখা ছিল। ইভেন আমি পড়ে দেখেছি, তাই জন্য বলছি যে মহারানা প্রতাপ আকবরকে হারিয়ে দিয়েছিল। এটা ছিল পুরোপুরি হলদিঘাটি যে যুদ্ধভূমিটা ছিল তার একটা মিনিয়েচার ভার্সন। দেখুন কত অদ্ভুত লাগছে। আর সত্যি কথা বলতে এগুলো দেখতে দেখতে না আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল সেই সময়কার বীরদের বলিদানের কথা মনে করেন। সেই সময়ের বীররা কিন্তু কোনো বিদেশি জাতির কাছে মাথা নত করেনি, নিজেদের আত্মসম্মান এবং স্বাধীনতা সর্বদা বজায় রাখার চেষ্টা করেছে। এখানে ছিল মহারানা প্রতাপের সম্পূর্ণ জীবনীটা লেখা। 1540 সালে 9 মে মহারানা প্রতাপের জন্ম হয় কুম্ভলগড় ফোর্টে। তিনি মহারানা উদয় সিং, যিনি কিনা উদয়পুর সিটিটার প্রতিষ্ঠাতা, আর মহারানী জয়বন্তাবাইয়ের জ্যেষ্ঠ সন্তান ছিলেন। হিসেব মতো তিনি যেহেতু জ্যেষ্ঠ সন্তান ছিলেন,
তারই মহারানা হওয়া উচিত। কিন্তু মহারানা উদয় সিংয়ের আর একজন রানী ছিলেন ভাটিয়ানি রানী, রানী ধীরবাই। উনার ইনফ্লুয়েন্সে মহারানা উদয় সিং এটি ডিক্লেয়ার করতে বাধ্য হন যে ওনাদের ছেলে কুঁওয়ার জগমালি পরবর্তীকালে রাজা হবে। খুব ছোট বয়স থেকে মহারানা প্রতাপ ছিলেন খুবই বাহাদুর এবং তার নেতৃত্ব করার ক্ষমতা ছিল অপরিসীম। প্রজারা তাকে ভগবানের মতো মানত। খুব ছোট বয়সেই তিনি মারাঠা সহ গুর্জার আরও প্রভৃতি উপজাতীয়দের আক্রমণ প্রতিরোধ করেছিলেন এবং তখন থেকে সবাই বুঝতে পেরেছিলেন যে ইনি একজন সত্যিকারের নেতা এবং সত্যিকারের রাজা হওয়ার যোগ্য। এই সময়তেই মহারানা প্রতাপ বলে দিয়েছিলেন যে তিনি কোনো বিদেশীয় জাতির সামনে নিজের মাথা নত করবে না এবং তার নিজের স্বদেশ প্রেম এবং নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসাও ছিল অগাধ। সবাইকে তিনি সেই মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং স্বরাজ প্রেমের জন্য উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। 1572 সালের 28শে ফেব্রুয়ারি মহারানা উদয় সিং মানে মহারানা প্রতাপের বাবার মৃত্যু ঘটে। মেওয়ার রাজবংশীয়দের নিয়ম অনুযায়ী বড় ছেলে কখনোই শ্মশানে বাবার সাথে যাবে না বাবার মৃত্যুর সময়, কিন্তু মহারানা প্রতাপ সেই নিয়ম ভেঙে তিনি সেই শ্মশানে গেছিলেন আর সেই সুযোগে কুঁওয়ার জগমাল গদিতে গিয়ে বসে গেছিল। কিন্তু যখন মহারানা প্রতাপ ফিরে এলো এবং বাকি সভাসদরা জানতে পারলেন যে কুঁওয়ার জগমাল গদিতে গিয়ে বসে গেছে, তারা তাকে গদি থেকে হটিয়ে মহারানা প্রতাপকে গদিতে বসান এবং তার রাজ্যাভিষেক হয়। মহারানা প্রতাপ তার জীবনে বহু যুদ্ধ লড়েছিলেন নিজের রাজ্যের স্বাধীনতা এবং স্বরাজ বজায় রাখার জন্য। তার মধ্যে দুটো অন্যতম যুদ্ধ ছিল দিবেরের যুদ্ধ আর হলদিঘাটির যুদ্ধ। দিবের ছিল একটি ছোট গ্রাম যেটা কিনা কুম্ভলগড় ফোর্ট থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং মুঘলদের দ্বারা অধিকৃত। সেই সময় ওখানে সুলতান খান নামে একজন সেনাপতি ছিলেন যিনি ওই জায়গাটিতে পাহারায় ছিলেন মুঘলদের তরফ থেকে। মহারানা প্রতাপ জায়গাটিকে অ্যাটাক করেন এবং মহারানা প্রতাপের ছেলে অমর সিং সুলতান খানকে খুবই বীর বিক্রমে পরাজিত করেন এবং হত্যা করেন এবং সাথে সাথে তারা ওই দিবার গ্রামটিকে অধিগ্রহণ করে নেন। এরপরে মহারানা প্রতাপের সঙ্গে হয় হলদিঘাটির যুদ্ধ, যেখানে কিনা মহারানা প্রতাপ এবং আকবরের একদম সামনাসামনি যুদ্ধ হয়েছিল। সেই সময় অন্যান্য রাজপুত রাজারা আকবরের পাঠানো সন্ধি প্রস্তাবকে স্বীকার করে নিচ্ছিল এবং আকবরের ছত্রছায়ায় তারা রাজ্য সামলাচ্ছিল, কিন্তু মহারানা প্রতাপ এই প্রস্তাবে রাজি হননি, যার ফলে হলদিঘাটির যুদ্ধ হয়। এবার আমরা মহারানা প্রতাপের যে মূল স্মৃতিসৌধটা তার সামনে পৌঁছে গেছি। এখানে এসে গলাটা এত শুকিয়ে গেছিলো যে একটু লস্যি খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছিলাম, আর লস্যিটা খেয়ে এবার আমরা যাব স্মৃতিসৌধের দিকে। এই যে সিঁড়িগুলো দেখছেন এগুলো দিয়ে ওপরে উঠে মহারানা প্রতাপের সেই মূর্তিটি আছে যেটা কিনা মহারানা ভূপাল সিং তৈরি করিয়েছিলেন। তো 1576 সালে 18ই জুন আকবরের সাথে মহারানা প্রতাপের যুদ্ধ শুরু হয় হলদিঘাটি নামক জায়গাটিতে। আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম না হলদিঘাটির মাটিকে এখানকার লোকেরা ভীষণ পবিত্র বলে মনে করে, তো সেই হলদিঘাটিতে আসলে আকবরের উদ্দেশ্য ছিল মহারানা প্রতাপের যে গর্ববোধটি আছে নিজের দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি, সেটাকে ভেঙে চুরমার করার। তার কারণ হচ্ছে অন্যান্য রাজপুত রাজারা তার দাসত্ব স্বীকার করে নিল, মহারানা প্রতাপে একমাত্র ছিলেন তিনি কখনো তার দাসত্ব স্বীকার করেননি। শুধু তার নয়, কোনো বিদেশীয় জাতিরই তিনি দাসত্ব স্বীকার করেননি। এমনই ছিল তার মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর সেই কারণেই এখানে মহারানা প্রতাপকে বলা হয় বীর শিরোমণি মহারানা প্রতাপ, মানে বীরেরও বীর, যার কোনো তুলনাই হয় না। তিনি সবাইকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের স্বাধীনতা বজায় রাখতে হয়, নিজের আত্মসম্মান এবং আত্ম অভিমান বজায় রাখতে হয় নিজের আত্মবলিদানের মাধ্যমে। আর সবথেকে যেটা বিড়ম্বনার কথা ছিল, এই হলদিঘাটি যুদ্ধের সেনাপতি ছিলেন মান সিং, যিনি কিনা নিজের স্বয়ং একজন রাজবংশীয় ছিলেন। আসলে আমেরের যে রাজকুমারী যোধা, তিনি যেহেতু আকবরের বেগম ছিলেন, সেই কারণে মান সিং আকবরের সেনাপতি পদে নিযুক্ত হয়েছিল। এই যুদ্ধে কিন্তু আকবর পরাজিত হন। তার কারণ হচ্ছে একে হলদিঘাটিতে তখন প্রচণ্ড গরম ছিল, কারণ জুন মাস বুঝতেই পারছেন, তো সেই গরম তার উপর কাঁটা ঝোপঝাড় আর মরুভূমির পরিবেশের জন্য আকবরের সৈন্য ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পিছু হটতে আরম্ভ করে এবং আকবর পরাজিত হয়ে পিছু হটে যান।
আকবরের সমস্ত প্ররোচনা ষড়যন্ত্র সমস্ত কিছু বিফল হয়ে যায় এবং তিনি রাগের চোটে মান সিংয়ের থেকে মুখও ফিরিয়ে নেন। সত্যি কথা বলতে ইতিহাস বইতে কিন্তু এত ডিটেলসে মহারানা প্রতাপ সম্বন্ধে অ্যাটলিস্ট লেখা নেই। সেখানে সবসময়তে বিদেশীয়দেরই মহিমান্বিত করা আছে, কিন্তু এইখানে না আসলে বোধহয় আমি জানতেই পারতাম না যে মহারানা প্রতাপের এই গৌরব ইতিহাসটা। নিজের দেশকে ভালোবেসে, নিজের মাতৃভূমিকে ভালোবেসে কতটা আত্মবলিদান করা যায়, কতটা নিজেকে সমর্পণ করা যায়, সেটা একমাত্র বোধহয় আমরা মহারানা প্রতাপ, তারপরে আরও আরেকজন আছেন আমাদের জাতীয় বীর পৃথ্বীরাজ চৌহান, ছত্রপতি শিবাজি, এদের কাছ থেকেই শিখতে পারি। এখান থেকে বাড়ি ফেরার সময় আজ বুকটা গর্বে একদম ভরে উঠেছিল। মনে হচ্ছিল আমি আজ সেই দেশের নাগরিক যেখানে মহারানা প্রতাপ, তারপরে পৃথ্বীরাজ চৌহান এবং ছত্রপতি শিবাজির মতো বীরেরা জন্মগ্রহণ করেছেন। আমি ভীষণভাবে গর্বিত ভারতবর্ষের নাগরিক হয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের অন্য আরেকটি নতুন ভিডিওতে।